আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোরা নাকি আসছিস? হ্যাঁ, কিন্তু তোমায় কে বললো? কে আর বলবে, জামাই বলেছে তো। কদ্দূর তোরা? এই তো বাজারে। ঠিক আছে, আয়। ত্রয়ী ফোন রেখে দেখে সুপ্ত চলে এসেছে। সুপ্ত গাড়ি স্টার্ট দিলে ফের মৌনতা বজায় রাখে দুজনে। গোধূলি লগ্নে নবদম্পতি গন্তব্যে পৌঁছায়। ত্রয়ী বাড়ি গেট খুলে ভেতরে প্রবেশ করতেই ত্রয়ীর ছোট বোন তোহা দৌড়ে আসে। চেঁচিয়ে বাড়ি মাথায় করে জানান দেয় বাড়ির মেয়ে পৌঁছেছে। ত্রয়ীর মাকে দেখে সুপ্ত শান্ত স্বরে সালাম দেয়। ভদ্রমহিলা সালামের উত্তর দিয়ে ঘরে প্রবেশ করতে আহ্বান জানায় সুপ্তকে। ত্রয়ী আশেপাশে তাকিয়ে বাবার সন্ধান করে। মাকে জিজ্ঞেস করতেই জানে মেহরান সাহেব বাজারে গিয়েছেন। ত্রয়ী বাড়ির পুকুর ঘাটে গিয়ে দাঁড়ায়। শান বাঁধানো পুকুর পাড়ে বসে পানিতে পা ডুবায় ত্রয়ী। লম্বা একটা শ্বাস নিয়ে অনুভব করে বিশুদ্ধ বাতাস নাসারন্ধ্র বেয়ে হৃৎপিণ্ডে পৌঁছে মনকে করে তুলেছে শান্ত সতেজ। ত্রয়ী পুকুরের পানে তাকিয়ে দেখে মধ্যভাগে গুটি কয়েক সাদা শাপলা ফুল রয়েছে। শাপলা ভোরবেলায় ফোটে এবং বেলা গড়াতে গড়াতে ঝিমিয়ে যায়, তাই ফুলগুলো ঝিমানো অবস্থায় রয়েছে। অনেকদিন পর গ্রামের পরিবেশে এসে ত্রয়ী অশান্ত হৃদয় প্রফুল্লতায় ভরে ওঠে। গালে এক হাত দিয়ে বসে নেত্র বন্ধ করে চারপাশের পাখিদের কিচিরমিচির শ্রবণ করে সে। তবে তার এই কার্যে ব্যাঘাত ঘটে তোহার কণ্ঠস্বরে। তোহা এসে জানায় মা ডাকছে তাকে। অগত্যা ত্রয়ীকে পুকুর পাড় ত্যাগ করে বাড়ির দিকে পা বাড়াতে হয়। চাঁদনি রাত, জ্যোৎস্নায় আলোকিত গ্রামাঞ্চল। বিদ্যুৎ না থাকায় সুপ্ত বারান্দায় বসেছিল। এ কারণে ত্রয়ীর মায়ের কি লজ্জা। মেয়ের জামাই প্রথমবার বেড়াতে আসলো আর তাকে ঠিকমতো সুযোগ সুবিধা দিতে পারছে না। সুপ্ত ধনী পরিবারের ছেলে, এসবে হয়তো একদম অভ্যস্ত নয়, কিন্তু ত্রয়ীর মায়ের ভাবনাকে ভুল প্রমাণ করে সুপ্ত বলে ওঠে, আপনারা জান্নাতে থাকেন মা। কি সুন্দর চাঁদের আলো মিশ্রিত রাতের কোলাহল মুক্ত পরিবেশ, একদম উপভোগ্য। সুপ্তের কথায় হাঁপ ছেড়ে বাঁচেন ত্রয়ীর মা। তারপর ঘরে চোখ বুলিয়ে ত্রয়ীকে খোঁজেন। মেয়েটা কোথায় গেল ভাবতে ভাবতে ঘরে প্রবেশ করেন তিনি। ত্রয়ীদের বাড়িটা সেমি পাকা, ওপরে টিনের চাল দেওয়া। বাড়ির সামনে অনেকখানি জায়গা জুড়ে উঠান। ধানের মৌসুমে ধান শুকানো হয় এখানে। বাড়ির পেছনে মাঝারি আকারের পুকুর রয়েছে। পুকুরের পাড়ে সুপারি গাছ লাগানো। সুপ্ত বসে বসে পূর্ণ চন্দ্র উপভোগ করছিল। তখনই তার মনে হলো পাশে তার বউ না থাকায় তার জ্যোৎস্না রাত তেমন উপভোগ্য হচ্ছে না। অনেকক্ষণ যাবৎ ত্রয়ীকে দেখছে না সে। তখনই তোহা এসে তার পাশে দূরত্ব রেখে বসে পড়ে। তোহা এবার ক্লাস 5-এ পড়ে। গোলগাল চেহারার মিষ্টি বাচ্চা, চেহারা অনেকটা ত্রয়ীর মতো দেখতে। সুপ্ত ওকে প্রশ্ন করে, বোন কোথায় তোমার? সুপ্তের প্রশ্ন শুনে তোহা প্রথমে মুখ লুকিয়ে হাসে। সে মুখ লুকিয়ে হাসলেও সুপ্তের চোখে পড়ে সেটা। তোহা হাসি থামিয়ে বলে, এই রাতে? সুপ্তের বিস্ময়সূচক প্রশ্নের উত্তর তোহা বেশ তাড়াতাড়ি দেয়। বলে ওঠে, হ্যাঁ রাতেই। আপনি একদম ভয় পায় না তো? যখনই ঢাকা থেকে গ্রামে আসে তখনই ওর বান্ধবীর বাসায় চলে যায়, কখনো কখনো রাতেই চলে যায়। সুপ্ত দশবর্তী তোহার কথা কৌতূহল নিয়ে শোনে। তারপর ত্রয়ী কোন দিকে গেছে জেনে পা বাড়ায় সেদিকে। গ্রামের মেঠো পথে একা একা বাড়ির উদ্দেশ্যে হাঁটছে ত্রয়ী। জ্যোৎস্নায় ডুবে থাকা এই সবুজ প্রান্তর, মেঠো পথ সবই ত্রয়ীর চেনা। ছোটবেলায় খেলার ছলে কত দৌড়েছে এই পথে। আশেপাশে তাকিয়ে হাঁটছে ত্রয়ী। এখান থেকে সোজা 3 মিনিট হাঁটলে ওদের বাড়ি। মৃদু বাতাসে ত্রয়ীর নীল ওড়না উড়ছে। হাঁটার তালে হেলে দুলে উঠছে লম্বা বেনি। বেশ প্রফুল্লই মনেই হাঁটছিল ত্রয়ী। কিন্তু আচমকা পেছন থেকে পুরুষালী আওয়াজে চমকে ওঠে সে। পেছন ফিরে তাকাতেই 3টে বখাটে টাইপের ছেলেকে দেখে ঢোক গেলে ত্রয়ী। সুন্দরী রমণী, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমরাও আসি সাথে। মন্তব্যে অশ্লীল ইঙ্গিত করে ত্রয়ীর দিকে তাকাতেই রাগে আর সূক্ষ্ম ভয়ে ফের ঢোক গেলে ত্রয়ী। তবে চোখ মুখ শক্ত করে তাকিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, যদি জিভ দিয়ে ভালো কথা উচ্চারিত না হয় তবে সেটা কেটে ফেলিস।
কোথা থেকে আসছিস তোরা? আমার গ্রামের দুর্গন্ধ ছড়াচ্ছিস তোরা। ত্রয়ী মুখে এমন অপমানসূচক শব্দ শুনে ছেলেগুলো ত্রয়ীর দিকে তেড়ে আসে। একজন উচ্চ স্বরে বলে ওঠে। ছেলেগুলোর মাঝে একজন যখন ত্রয়ীর দিকে হাত বাড়ায় তখন শক্তপোক্ত একটা হাতের চড় বসে তার গালে। আচমকা এমন হওয়ায় চমকে পাশে তাকায় ত্রয়ী। বলিষ্ঠ একখানা হাত আঁকড়ে ধরে তাকে। শুভ্র শার্ট পরিহিত যুবকটি যে সুপ্ত তাতে আর সন্দেহ নেই। ত্রয়ী তার দিকে ভালো করে তাকিয়ে খেয়াল করে ডান হাতে মশালের ন্যায় কিছু, যার ফলে বেশ উজ্জ্বল হয়ে উঠেছে চারপাশ। সুপ্ত অচেনা তিনজনের উদ্দেশ্যে বলে ওঠে। কি বলছিলি? মজা দেখাবি? ট্রাই নাও। গালে চড় খাওয়া ছেলেটা রাগে ফুঁসে উঠেছে। বাকি তিনজনও রেগে তাকিয়ে আছে ওদের দিকে। এর আগে অনেক রাত বিরাতে গ্রামে ঘুরেছে ত্রয়ী, তবে এমন পরিস্থিতির সম্মুখীন এই প্রথম হলো। সুপ্ত মুঠোয় বন্দি হাত শক্ত করে ধরে। ছেলেগুলোর মাঝে একজন এগিয়ে আসতেই মশালের আগুন লাগিয়ে দেয় ছেলেটার শার্টে। বাকিরা এটা দেখে ভয়ে পিছিয়ে যায়। যে ছেলেটার গায়ে আগুন লাগিয়েছে সে এতক্ষণে দৌড়ে পালিয়ে গেছে। বাকি দুটো ছেলে সুপ্তের দিকে তাকায়। জ্বলন্ত আগুনের আলোয় তার শক্ত চোখের অগ্নিদৃষ্টি ছেলে দুটোর অন্তরাত্মা কাঁপিয়ে তোলে। আচমকা দৌড়ে পালায় বখাটে ছেলেগুলো। ত্রয়ীর সেদিকে খেয়াল নেই। সে নিষ্পলক তাকিয়ে দেখছে সুপ্তকে। সে রাগান্বিত, অগ্নিদৃষ্টি তার মনে তোলপাড় শুরু করেছে। সুপ্ত এবার সামনে থেকে দৃষ্টি সরিয়ে ত্রয়ীর দিকে তাকায়, কিন্তু ত্রয়ী এবার চোখ না সরিয়ে সোজা দৃষ্টি রাখে সুপ্তের চোখে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বেশ দ্রুত হচ্ছে তার। সুপ্ত ত্রয়ীর চোখে চোখ রেখে বলে ওঠে। ইফ ইউ ডেয়ার, একটা কথা মনে রেখো ত্রয়ী, যত বাজে পরিস্থিতিতেই থাকো না কেন নিজের গলায় জোর আর কথায় তেজটা বজায় রেখো। সেই সমস্যা তাড়াতাড়ি সলভ হোক আর না হোক, অপরপক্ষ বিভ্রান্ত হবেই। আর তোমাকে এই কথা মনে রাখতেই হবে, কেননা তুমি এমন একজনের স্ত্রী যার জন্য তোমায় পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে। যদি সত্যি আমাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয় তবে আমাকে বিপদ থেকে রক্ষা করা বন্ধ করে দিন। কেননা এমনটা করলে আমি এতে অভ্যস্ত হয়ে পড়বো আর আমি নিজেকে বিপদ থেকে রক্ষার দক্ষতা হারাবো। আমার মন এটাই মনে করবে যে আপনি আছেনই আমায় বিপদ থেকে বাঁচানোর জন্য। তবে বাস্তবিক সত্য তো এটাই যে আমি যখনই বিপদে পড়বো তখনই আপনি থাকবেন না আমায় বাঁচানোর জন্য। সুপ্তের দিকে তাকিয়ে এক নাগারে নিজের মতবাদ ব্যক্ত করে ত্রয়ী। সুপ্ত পকেটে হাত রেখে এক হাত পুরে তার দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছে ত্রয়ীর মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ সে মনোযোগ দিয়ে শ্রবণ করেছে। ঠোঁটের কোণে এক টুকরো হাসি বজায় রেখে সুপ্ত ত্রয়ীর পানে তাকিয়ে রয়েছে। সুপ্তের এরূপ তাকানো দেখে ত্রয়ী না চাইতেও বিভ্রান্তিতে পড়ে। সুপ্তকে পাশ কাটিয়ে সামনে এগোতে এগোতে বলে, আসুন। আই ডোন্ট নো তুমি এটা খেয়াল করেছো কি না, তবে এই প্রথম আমার সাথে কথা বলার সময় তোমার কথা আটকেছে। চলতে চলতে পেছনে ফিরে তাকায় ত্রয়ী। সুপ্ত এগোতে এগোতে উক্ত বাক্য বলেছে। ত্রয়ী মৌন হয়ে হাঁটতে থাকে, তবে শব্দ ভেসে আসে পেছন থেকে। কেন এমনটা হয়েছে জানতে চাও ত্রয়ী? কেননা তুমি নিজের অজান্তেই একটা মিথ্যে কথা বলেছ। মিথ্যে বলেছে? নিজেকেই নিজে প্রশ্ন করে ত্রয়ী। নিজের বলা কথাগুলো একবার মনে মনে আওড়ায় ত্রয়ী। কই না তো, সে তো একদম মিথ্যে বলেনি। তাহলে সুপ্ত কেন বলল সে মিথ্যে বলেছে? ত্রয়ী কঠিন চোখে পেছনে তাকিয়ে সুপ্তর পানে তাকায়, শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি একদম মিথ্যে কথা বলিনি। শুধু আমায় বিভ্রান্ত করবে না সুপ্ত। হোয়াট ইউ সে? তুমি যখনই বিপদে পড়বে তখন সবসময় আমি থাকবো না বাঁচানোর জন্য, কিন্তু সত্য এটাই ম্যাডাম, যখনই তুমি বিপদে পড়বে তোমাকে বিপদ স্পর্শ করার আগেই আমি সেই স্থানে উপস্থিত হব। তোমার বাহুতে হাত রেখে তোমাকে আগলে ধরে আমি তোমার দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকানো মনুষ্যের নাশে উঠে পড়ে লাগবো। শুধু বিপদে আপনার সমস্ত ইগো সাইডে রেখে আমায় ডাকবেন বধূ সাহেবা। ত্রয়ী হাত মুঠ করে দাঁড়ায়, ওড়না খামচে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কেননা সুপ্ত কথা বলতে বলতে তার নিকট চলে এসেছে, অতি নিকটে। এতটা নিকটে চলে এসেছে যে লোকটার নিঃশ্বাস আছড়ে পড়ছে তার মুখশ্রীতে। সুপ্তের হাতে থাকা মশালের আগুন নিভতে চলেছে। নিভে যাওয়া আগুনের শেষ উজ্জ্বলে ত্রয়ী সুপ্তের গাঢ় মুখের মুগ্ধ চাহনি
তার দিকে নিষ্পলক তাকিয়ে থাকা নেত্রযুগল অবলোকন করে নেয়। ত্রয়ীর হৃদয় বলে ওঠে এই মুগ্ধতা বহুদিনের। আচমকা বাতাসে সেই আগুনটুকুও নিভে যায়। সুপ্ত চাঁদের আলোতে মায়াবী হয়ে ওঠা মুখশ্রীতে তাকিয়ে বলে ওঠে, আর তোমার মনও এটাই বলেছে, কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করে বিবেকের বার্তা শুনেছ। এটাই তোমার কণ্ঠস্বরে কম্পন সৃষ্টির কারণ। ত্রয়ী সুপ্তের চোখ থেকে দৃষ্টি সরায়, নিচ দিকে তাকিয়ে বলে ওঠে, যদি আপনাকে ইনফর্ম করার মতো পরিস্থিতি না থাকে তবে হৃদয় দিয়ে ডেকো, কেননা তোমার হৃদয় আমার হৃদয় স্পর্শ করেছে বহু আগেই। হৃদ স্পর্শে প্রেম সমুদ্রে ডুবন্ত আমি আপনার ডাক শুনতে বাধ্য বধূ সাহেবা। ত্রয়ী আর একটা শব্দ উচ্চারণ করে না, দ্রুত বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। কিছুটা দূরত্বে স্থির। সুপ্ত নিঃশব্দে হেসে ওঠে তাতে। হাতের লাকড়ি ফেলে সেও দ্রুত গতিতে পা বাড়ায়। জেলখানায় অন্ধকারাচ্ছন্ন এক কুঠুরি। দুহাঁটুর মাঝে মাথা ঠেকিয়ে বসে আছে এক যুবক। অনেক উঁচুতে থাকা জানালা থেকে চাঁদের আলোয় আবছা আলোকিত হয়েছে কুঠুরিটি। কারাগারের কপাট খোলার আওয়াজে মাথা তুলে যায় যুবকটির। দাড়ি গোফে তার পুরো মুখ ঢাকা, বহু চিরুনি না পড়ায় চুলগুলো অগোছালো হয়ে আছে। যুবকটি চোখ তুলে তাকাতেই এক মধ্যবয়স্ক ব্যক্তিকে দেখতে পায়। সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত ব্যক্তিটি যে বেশ প্রভাবশালী একজন তা তার ভাবসাব দেখে বোঝা যাচ্ছে। মধ্যবয়স্ক লোকটি যুবকটির সামনাসামনি এসে দাঁড়ায়। সোনার টুকরো ছেলের এই হাল দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে তার। যুবকটি তার চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে লোকটিকে ছেলের এইভাবে তাকানো দেখে বলে ওঠে, তুই চিন্তা করিস না, যে তোর এই অবস্থার জন্য দায়ী আমি ওই ব্যারিস্টারকে ছাড়বো না। ওর মান সম্মান আমি মাটিতে মিশিয়ে দিব। হঠাৎ যুবকটি হিংস্র হয়ে ওঠে। বসা থেকে উঠে দাঁড়িয়ে লোকটি অর্থাৎ তার বাবার কলার ধরে বসে। আচমকা এমন হাওয়ায় ঘাবড়ে যায় লোকটি। কলার থেকে ছেলের হিংস্র থাবা সরানোর চেষ্টা অনবরত চালায় সে। যুবকটি ক্ষিপ্ত হয়ে আওয়াজ করে বলে ওঠে, এই এক কথা 1 মাস ধরে বলছিস তুই, এখনো কিছু করতে পারিস না। শুনেছি ও নাকি বিয়েও করে নিয়েছে, বিয়ে করে বউ নিয়ে সুখে দিন কাটাচ্ছে। আর আমি এখানে শক্ত রুটি খাচ্ছি আর খেটে যাচ্ছি। মধ্যবয়স্ক লোকটি তোতলাতে তোতলাতে বলে ওঠে, আমি ওর বউকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু তাতে কারোর কিচ্ছু হয়নি। তোর মুরদ আমার বোঝা হয়ে গেছে, তুই শুধু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা কর। কথাটুকু শেষ করে যুবকটি লোকটির কলার ছেড়ে দেয়। নিজের ছেলে তাকে এভাবে তুইতুকারি করে কথা বলেছে, এটা লোকটার জন্য বেশ অসম্মানজনক। কিন্তু গত 2 মাস যাবত এই বদ্ধ কুঠুরিতে থেকে প্রায় উন্মাদ হয়ে উঠেছে তার ছেলে। তখনই জেলার সাহেবের আওয়াজ ভেসে আসে, স্যার আপনার সময় শেষ, বেরিয়ে আসুন। লোকটি জেলারের দিকে একবার তাকিয়ে ভাবে ছেলে তার কলার ধরেছে, এটা দেখেনি তো। তারপর বসে নিচ দিকে তাকিয়ে থাকা ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে কুঠুরি থেকে বের হয় লোকটি যাওয়ার 10 মিনিট বাদে খাবার দেওয়া হয়। যুবকটি এক টুকরো রুটি ছিঁড়ে মুখে দিতেই চোখ মুখ বিকৃত করে থালা শুদ্ধ রুটি ছুঁড়ে মারে দেয়ালে। স্টিলের থালা শব্দ তুলে ঝংকার দিয়ে ওঠে। যুবকটি মুখ দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, শালা, এক খাবার খেতে খেতে মুখ পচে গেছে। পরক্ষণে হাত শক্ত করে মুঠো করে ফেলে যুবকটি। যে করেই হোক তাকে এখান থেকে বেরোতে হবেই। জানালা দিয়ে সূর্যের রশ্মি কক্ষে প্রবেশ করতে ঘুম পাতলা হয়ে আসে সুপ্তের। তখন কানে স্পষ্ট কর্ণগোচর হয় পাখিদের কিচিরমিচির। বাইরের শীতল বাতাস এসে সুপ্তের চোখে মুখে আছড়ে পড়ে। সুপ্ত চোখ মেলে ঘরের ভেতর ত্রয়ীকে খোঁজে, নেই। ত্রয়ী ঘরে নেই। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে সুপ্ত বিছানা থেকে উঠে পড়ে। আজকে সকাল আর বাকি সকালগুলোর মাঝে যেন আকাশ কুসুম তফাৎ। সুপ্ত ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ফোন হাতে নিতেই বাইরে থেকে তোহার বিস্ময় মিশ্রিত কণ্ঠ কানে আসে সুপ্তের। সে ভ্রুকুচকে কান খাড়া করে শোনার চেষ্টা করে বাইরে কি হচ্ছে। মা, তুমি দেখছো আপনি কি রঙের শাড়ি পরেছে? রান্নাঘরে রাঁধছিলেন ত্রয়ীর মা। তোহার কথায় কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি রং? বারান্দায় বসে আছে, তুমি নিজেই গিয়ে দেখো। তোহার চোখ মুখের অবস্থা দেখে তোহাকে রান্নাঘরে রেখে তিনি নিজেই বারান্দায় গিয়ে দাঁড়ান।
বারান্দার এক কোনায় ঝুড়ির পাশে সাদা রঙের বাঙালি ধরনের শাড়ি পরিহিতা রমণী যে ত্রয়ী, এটা বুঝতে দেরি করেননি তিনি। রেগে মেগে এক প্রকার দৌড়ে মেয়ের কাছে এসে দাঁড়ান তিনি। খেকিয়ে বলে ওঠে, তুই সাদা শাড়ি কেন পরছিস? ঘরে তোর স্বামী আছে, কোন আক্কেলে তুই সাদা রঙের শাড়ি পরছস? তোর কি আর কোনো শাড়ি নেই? ত্রয়ী যেন মায়ের এই কথার জন্য আগে থেকে প্রস্তুত ছিল। ঝুড়িতে থাকা 4টে শাপলা ফুলের থেকে দৃষ্টি সরিয়ে মায়ের পানে তাকায় ত্রয়ী। বেশ কিছুক্ষণ আগেই গোসল করার দরুন চুলগুলো এখনো ভেজা ত্রয়ীর, তাই চুল ছেড়ে রেখেছে। ক্ষণ বাদে বাদে 1-2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। বারান্দায় পা ঝুলিয়ে বসেছিল ত্রয়ী উঠে দাঁড়িয়ে মার উদ্দেশ্যে বলে, আছে, তবে আমার আজ এই রঙের শাড়ি পরতে ইচ্ছে করেছে। ত্রয়ীর এই জবাবে ত্রয়ীর মার মেজাজ আরো চটে যায়। পাড়াপড়শিরা দেখলে কি বলবে, সধবা মেয়ে বিধবাদের ন্যায় সাদা শাড়ি পরেছে। কিন্তু মায়ের এরূপ ভাবনাকে নিয়ে ত্রয়ী মাথা ঘামায় না। ঝুড়ি থেকে একটা শাপলা ফুল হাতে নিয়ে রুমের দিকে পা বাড়ায় সে। আজ ভোরবেলা উঠে পুকুরে নেমে ফুলগুলো তুলেছে ত্রয়ী। এক হাত সমান ডাটা রেখে দিয়েছে ফুলগুলোর। রুমে আসতে দেখে সুপ্ত ঘুম থেকে উঠে গিয়েছে, চোখ মোবাইলে নিবদ্ধ। নূপুরের আওয়াজ কানে আসতেই চোখ তুলে তাকায় সুপ্ত। হায়, চোখ তুলে তাকে একবার দেখায় বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল। সাদা শাড়ি পরিহিতা রমণীর এক হাতে শুভ্র পুষ্প, কোনো প্রসাধনী বিহীন মুখশ্রীতে সকালের শিশিরের ন্যায় স্নিগ্ধতা লেপ্টে আছে। কপালের মধ্যস্থলে প্রথম দিনের মতো ছোট লাল টিপ, চুলগুলো সোজা সিটি করে ছেড়ে রাখা, কানে সবুজ স্টোনের দুল। সুপ্ত মুগ্ধ হয়ে দেখে ত্রয়ীকে, যেন সদ্য পুষ্পিত কোনো শুভ্র ফুল। ত্রয়ীর হাতের সাদা শাপলা লক্ষ্য করে সুপ্ত বলে ওঠে, সাদা শাপলা তোমার প্রিয় ফুল? ত্রয়ী হাতে থাকা ফুলের পানে তাকিয়ে স্মিত হাসে, তারপর বলে, প্রায় সব ফুলই আমার প্রিয়, বিশেষ করে সাদা ফুল। ত্রয়ী চোখ তুলে সুপ্তের পানে চায়। সুপ্ত তার দিকে তাকিয়ে রয়েছে, কেমন মোহাচ্ছন্ন সেই দৃষ্টি। ত্রয়ী স্বভাববশত সুপ্তকে পাল্টা প্রশ্ন করে, আর আপনার প্রিয় ফুল? সুপ্ত বসা থেকে উঠে দাঁড়িয়ে ত্রয়ীর পানে এগিয়ে যায়। কাছাকাছি এসে ত্রয়ীর হাতের পুষ্প নিজ হাতে নিয়ে নেয় সুপ্ত। এতে ভ্রু কুঁচকে সুপ্তের দিকে তাকায় ত্রয়ী। সুপ্ত ত্রয়ীর কানের পিঠে সরু ডাটার শাপলা গুজে দিতে দিতে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে ওঠে, ত্রয়ী মেহেরাজ। গ্রামে আরো একদিনের মতো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ত্রয়ী ও সুপ্ত। সকাল সকাল বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। ঢাকায় এসে জ্যামে আটকে পড়ে দুজনে। সুপ্ত বিরক্ত চোখে সামনে তাকিয়ে দেখছে জ্যাম ছাড়তে আর কতক্ষণ লাগতে পারে। ত্রয়ী আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মুখেও বিরক্তি লেপ্টে। এতক্ষণ ধরে জ্যামে কখনো আটকা থাকা পড়েনি সে। হোস্টেল থেকে মেডিকেল কলেজ খুব একটা দূরে ছিল না। রিক্সা দিয়ে যাওয়ার সময় যদি কখনো জ্যামে আটকে পড়তো তবে হেঁটে হেঁটেই চলে যেত কলেজ অবধি, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আস্তে আস্তে জ্যাম ছাড়ছে দেখে খুশি হয় সুপ্ত। তখনই হুট করে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে ত্রয়ী। ত্রয়ীর এহেন কাজে ওর দিকে বিস্ময় নিয়ে তাকায় সুপ্ত। ততক্ষণে ত্রয়ী দৌড়ে ফুটপাত অবধি চলে এসেছে। মিনিটের মাঝে আবার দৌড়ে ফিরে আসে, তবে সে সেখান থেকে একা আসেনি। ত্রয়ী সুপ্তর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে, হাতে ছোট একটা বিড়ালের বাচ্চা। সুপ্ত বিস্ফোরিত চোখে ত্রয়ীর দিকে চায়। ত্রয়ীকে বলে ওঠে, ওকে যেখানে এনেছো সেখানেই রেখে এসো, যাও। ত্রয়ী সুপ্তের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেন? আমি এসব পছন্দ করি না। আপনি পছন্দ করেন না সেটা আপনার ব্যাপার, আমি তো ওকে আমার সাথেই নিয়ে যাব। সুপ্ত কিছু বলতে যাবে তার আগেই ত্রয়ী বলে ওঠে, মনে দয়া মায়া কিছু রাখুন, ওইভাবে রাস্তা থাকলে বেশি দিন বাঁচতে পারবে না, এখনো বেশ ছোট। গাড়ি স্টার্ট দিন, জ্যাম ছেড়ে গেছে। সুপ্ত ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাড়িতে পৌঁছানোর আগ অবধি আর কিছু বলে না তারা। বিড়াল ছানাটা ডাকতে ডাকতে চুপ হয়ে গেছে এখন। ত্রয়ীর হাতের উষ্ণ আদরে চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়েছে। সেটা থেকে মুচকি হাসে ত্রয়ী। ছানাটাকে এক হাতে আগলে অপর হাতে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সে। দুদিন পরে শ্বশুর বাড়িতে পৌঁছে দোতলা বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ত্রয়ী। তারপর গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢোকে।
তারা যে এসে পৌঁছেছে তা এতক্ষণে বাড়ির ভেতরে সকলে জেনে গেছে। মিসেস সুরিদ রান্না করছিলেন, খুন্তি হাতেই চলে এসেছেন বাড়ির বড় বউকে আবার বাড়িতে স্বাগত জানাতে। শাশুড়িকে দেখে হেসে সালাম করে ত্রয়ী। মিসেস সুরিদ নিজেও হেসে সালামের উত্তর দেয়। তারপর ত্রয়ীর হাতের দিকে নজর আসে ওনার। ত্রয়ী এতক্ষণ সুপ্তের সাথে গলাবাজি করলেও এবার মনে মনে শঙ্কিত। যদি শাশুড়ি মা ও সুপ্তের ন্যায় বলে ওঠে ওনার এসব পছন্দ নয়, কিন্তু ত্রয়ীর ভাবনাকে ভুল প্রমাণিত করে মিসেস সুরিদ বলে ওঠে। ত্রয়ী গোপনে স্বস্তির শ্বাস ফেলে। মিসেস সুরিদ বেশি কথা না বলে ত্রয়ীকে রুমে যেয়ে ফ্রেশ হতে বলে। ত্রয়ী দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করে সুপ্ত মায়ের সাথে কুশল বিনিময় শেষে ব্যস্তভাবে বেরিয়ে গেল। ত্রয়ী রুমে ঢুকে একটা বাক্সের মতো জিনিসে বিড়াল ছানাটাকে রেখে রান্নাঘরে আসে। যেহেতু ক্যাট ফুড নেই তাই বিড়াল ছানাটাকে এখন ভাতই খেতে দিতে হবে। বিড়াল ছানাকে খাইয়ে তারপর পড়তে বসে ত্রয়ী। এই 2 দিনে বই ধরা হয়নি একদম। পড়তে পড়তে দুপুর হয়ে আসছে। খাওয়ার জন্য নিচে আসে ত্রয়ী। তখনই দেখে বেলা এখনো এই বাড়িতে আছে। খেতে খেতে সকলে আলাপ আলোচনা করছিল। পরশু মিনিকে পাত্রপক্ষ দেখতে আসবে। যথারীতি আরেকটা কেস জেতার পর স্বস্তির নিঃশ্বাস নিয়ে আদালত থেকে বের হয় সুপ্ত। পরনে ইন করা সাদা শার্ট, কালো প্যান্ট, কালো কোটটা হাতের ভাঁজে ঝুলিয়ে রাখা, মুখে সাফল্যের মৃদু হাসি নিয়ে সিঁড়ির ধাপ অতিক্রম করতে ব্যস্ত তার পা যুগল। হঠাৎ মেয়েলি স্বরে হাঁটার গতি কমায় সুপ্ত। সুপ্তের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিঝুম এসে সুপ্তের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কংগ্রাচুলেশন স্যার। সুপ্ত গম্ভীর হয়ে থ্যাঙ্কস জানায়, তারপর বলে, অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর দ্যাট। এই কেসের পেছনে আপনার পরিশ্রমটা বেশি ছিল। নিঝুম মুচকি হেসে সুপ্তের পানে তাকায়। ফর্সা সুঠাম গঠনের পুরুষটির আশেপাশে বেশিক্ষণ থাকলে যে কোনো মেয়ে মুগ্ধ হয়ে পড়বে, তবে পাত্তা পাবে না একটুও। সুপ্ত ততক্ষণে তার গাড়ির নিকট পৌঁছে গেছে, তবে নিঝুম দাঁড়িয়ে পড়েছে সিঁড়ির মাঝেই। এখন অবধি সুপ্ত কাজের বাইরে একটা কথাও বলেনি তার সাথে। হঠাৎ করে নিঝুমের চেহারার এক্সপ্রেশন পাল্টে যায়। সুপ্তের দিকে এক দৃষ্টে তাকিয়ে সে বলে ওঠে, বিশ্বাস করুন সুদর্শন পুরুষ, আপনাকে বাজেভাবে ফাঁসাতে আমার বড্ড হৃদয় পূর্বে। ক্লাসে পৌঁছে ত্রয়ীর চোখ জোড়া বন্নির সন্ধানে ব্যস্ত। লাস্ট বেঞ্চে চোখ পড়তেই ত্রয়ী বন্নিকে দেখতে পায়। কানে ইয়ারফোন গুজে ছ্যাঁকা খাওয়া মহিলাদের মতো বসে আছে। ত্রয়ী দ্রুত হেঁটে ওর পাশে এসে বসে। বন্নি ওর দিকে ঢং করে করুণ চোখে চায়। বন্নি ত্রয়ীর উদ্দেশ্যে বলে ওঠে, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দিয়ে ফিরাইয়া দে। ত্রয়ী আচমকা বন্নির গালে ঠাস করে চড় বসায়। তারপর কটমট করে তাকিয়ে বলে, তো ড্রামা বন্ধ কর ফাজিল, 2 দিনের নোটগুলো দে আমায়। বন্নি গালে হাত দিয়ে বিস্ফোরিত নজরে ত্রয়ীর দিকে তাকায়। তারপর বিস্ময় নিয়ে বলে ওঠে, তুই আমাকে এইভাবে মারতে পারলি ভাই? এ তো লজ্জা করে না? বন্নি বরাবরের মতো দাঁত কেলিয়ে হেসে ওঠে। না। ত্রয়ী বিরক্ত হয়ে অন্যদিকে তাকায়। গত 5 বছর যাবৎ বনি নামক প্রাণীটির জঘন্য অভিনয় সহ্য করে আসছে সে। এই মেয়ে 2 দিন পর পর ক্রাশ খায় আর তার ক্রাশ ওর মন ভেঙে চূর্ণ করে দিয়ে বিয়ে করে ফেলে। এই তো রুমমেটের কেসে আদালতে গিয়ে সুপ্তের ওপর ক্রাশ খেয়েছিল। এখন তারও বিয়ে হয়ে গেছে, তাও আবার বান্ধবীর সাথে। ক্লাস শুরু হওয়ায় চুপচাপ মনোযোগ দেয় ত্রয়ী। বন্নি ইয়ারফোন খুলে রেখে দেয়। আজ ক্লাস নিচ্ছে ডক্টর শয়ন, দ্য মোস্ট ফেমাস পারসন অফ কলেজ। আজকে ক্লাসরুম একদম কানায় কানায় পূর্ণ। তার কারণও হচ্ছে ডক্টর শয়ন। বন্নি হঠাৎ ত্রয়ীর কানে ফিসফিসিয়ে বলে ওঠে, ভাই তা না হয় ক্রাশের বিয়ে হয়ে যাওয়ার ব্যথা ভুলে যাব, বাট শয়ন স্যারের কি হবে? তোর বিয়ে হয়ে গেছে এটা জানার পর উনি নিশ্চয়ই বাপ্পারাজের সেই বিখ্যাত ডায়লগটা দিবে। এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। ত্রয়ী না চাইতেও ফিক করে হেসে ওঠে। মুখ টিপে হাসতে হাসতে এখনকার মতো বন্নিকে তার মুখটা বন্ধ রাখতে বলে সে। ক্লাস শেষে বন্নির থেকে নোটগুলো নিয়ে বাইরে বেরোয় ত্রয়ী, তবে পুরুষালী এক সম্বোধনে সে না চাইতেও দাঁড়িয়ে পড়ে। মিস রূপাঞ্জেল। ত্রয়ী পেছনে না ফিরেও বুঝতে পারে লোকটিকে ডাক্তার শয়ন।
একবার ক্লাসে ঘুমিয়ে পড়েছিল ত্রয়ী, আর সেদিন ছিল শয়নের ক্লাস। সেদিন থেকেই শয়নের ত্রয়ীর ওপর নজর পড়েছে, আর সেদিন থেকে তাকে রূপাঞ্জল সম্বোধনটি শুনতে হচ্ছে। ত্রয়ী পেছনে ফিরে তাকাতেই শয়ন বলে ওঠে, শুনলাম হোস্টেল নাকি ছেড়ে দিয়েছ, হঠাৎ এই পদক্ষেপ? হোস্টেল কেন ছেড়ে দিয়েছি এটা আপনাকে বলতে হবে? আমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকি, তাই হোস্টেল ছেড়ে দিয়েছি। মনে মনে উক্ত কথাখান বললেও মুখে এমন কিছু উচ্চারণ করে না ত্রয়ী, ছোট করে বলে, এমনি। শয়ন ত্রয়ীর দিকে এগিয়ে এসে দুঃসাহসিক একটা কাণ্ড করে বসে। ত্রয়ীর এলো চুল গুজে দেয় কানের পিঠে। এহেন কাজে রাগান্বিত হয় ত্রয়ী। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে দুপা পিছিয়ে আসে তৎক্ষণাৎ। ত্রয়ীর এই ব্যবহারে অপ্রস্তুত হয়ে পড়ে শয়ন। তার ধারণা ছিল যে যেমন ত্রয়ীকে ভালোবাসে, ত্রয়ীও হয়তো তাকে পছন্দ করে, তাই দুঃসাহসিক এই কার্য করেছে সে। ত্রয়ী বজ্র কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে এক পুরুষালী আওয়াজ ভেসে আসে। কোন মেয়ের গায়ে হাত দেওয়ার আগে জেনে নেওয়া উচিত সে হয়তো কারো সহধর্মিণী, নাকি আপনি এভাবেই মেয়েদের অস্বস্তিতে ফেলতে ভালোবাসেন মিস্টার শয়ন? ত্রয়ী তৎক্ষণাৎ পেছনে ফিরে যায়। দৃষ্টি ভেসে ওঠে ইন করা শুভ্র শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক যুবক। ত্রয়ীর মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, সুপ্ত। আমি আপনার কথার অর্থ বুঝলাম না মিস্টার। বাংলায় বলেছি না, বোঝার তো কথা নয়। মাঝে মাঝে আমরা ইচ্ছা করে কিছু কথা বুঝতে চাই না। সুপ্ত শেষাক্ত বাক্যটুকু তাচ্ছিল্য নিয়ে শেষ করে ত্রয়ীর পানে চায়। হালকা গোলাপি সালোয়ার কামিজ আর গলায় সাদা ওড়না ঝোলানো রমণী শটান হয়ে দাঁড়িয়ে। সুপ্ত ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে শয়নের পানে চায়। শয়ন সুপ্তের বলা কথাখানা একবার মনে মনে আওড়ায়, তারপর কপাল ও ভ্রুকুচকে বলে ওঠে, কারো সহধর্মিণী মানে? শি ইজ স্টিল আনমেরিড। অ্যান্ড হু আর ইউ? তুই আমার স্টুডেন্ট, ওর সাথে কথা বলেছিলাম আমি। এর মাঝে আপনি বাগড়া দিচ্ছেন কেন? শয়নের কথা বলার ধরনে মেজাজ উষ্ণ হয়ে ওঠে সুপ্ত। চোয়াল হয়ে আসে শক্ত। শক্ত চোখে শয়নের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি কে সেটা আপনাকে বলতে বাধ্য নই। আমি স্টুডেন্টের সাথে এমন ব্যবহার করেন আপনি, তাদের বিনা অনুমতিতে টাচ করে তাদের অস্বস্তিতে ফেলেন। কিয়া বাট হ্যাঁ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার উপর আজে বাজে দোষারোপ করতে পারেন না। ত্রয়ী সুপ্তের পাশে দাঁড়িয়ে চুপচাপ আর চোখে সুপ্তের ভাবভঙ্গি লক্ষ্য করছে। ডাক্তার শয়নকে তার একদম পছন্দ নয়। তাকে এভাবে সুপ্তের কথায় পিষ্ট হতে দেখে মনে মনে খুশি হলেও একটু ভয় হচ্ছে তার, পাছে না আবার সুপ্ত বলে বসে, আমার উপর দোষ চাপিয়ে নিজে এসব কি করে বেড়াও? সুপ্ত শয়নের চোখ বরাবর তাকায়। তার চোখের দৃষ্টি শান্ত, অথচ সে ভয়াবহ রেগে আছে। সুপ্ত শক্ত কণ্ঠে বলে ওঠে, ও কি আপনার ব্যক্তিগত রমণী? এমন প্রশ্নে ঘাবড়ে সুপ্তের দিকে তাকায় শয়ন। সুপ্তকে শয়ন চেনে না, তবুও হৃদয় টলতে শুরু করেছে তার। সে প্রশ্ন ঘুরানোর উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে এসব প্রশ্ন করার আপনি কে? সুপ্ত আচমকা হালকা চিৎকার করে বলে ওঠে, টেল মি ইয়েস অর নো। নো, বাট। শয়নকে আর কোনো শব্দ উচ্চারণ করতে না দিয়ে সুপ্ত বলে ওঠে, দেন ইউ নেভার লুক এট হার। কথাখান শেষ করে সুপ্ত তার সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না। আলতো করে ত্রয়ীর হাত তার মুঠোয় পুরে নিয়ে বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। গাড়ির সামনে এসে ত্রয়ীর হাত ছেড়ে দেয় সে। ত্রয়ীকে খানিকটা তটস্থ দেখে সে বলে ওঠে, ডোন্ট ওয়ারি, আমি তোমার মতো দোষারোপ দিয়ে চরিত্রে আঘাত লাগার মতো কোনো কথা বলবো না। সুপ্ত অতি শান্ত স্বরে বলছে দেখে ত্রয়ী একটা শব্দ উচ্চারণ না করে গাড়িতে বসে পড়ে। তারপরে সুপ্ত ড্রাইভিং সিটে বসে বিকট শব্দে দরজা লাগায়। আচমকা এমন হওয়ায় চমকে ওঠে ত্রয়ী। তবে কিছু মুহূর্ত পার হতেই মনে মনে আনন্দ পায় ত্রয়ী। এখন উনি বুঝছেন একান্ত ব্যক্তিগতভাবে আমরা যাকে চাই তার পাশে অন্য কাউকে কেমন লাগে। হঠাৎ সুপ্তের ফোনে কল আসে, কিন্তু সুপ্ত যেন সেটা শুনতেই পায়নি, এমনভাবে ড্রাইভিং করছে। ফোন বাজতে বাজতে একসময় কেটে গিয়ে লক স্ক্রিনে ভেসে ওঠে। ত্রয়ী বাঁকা চোখে ফোনের স্ক্রিনে চোখ রাখতে আবছা আবছা ভাবে এক রমণীর প্রতিচ্ছবি দেখতে পায়। লেমন কালারের সালোয়ার কামিজ পরিহিতা রমণী কোলে বাচ্চা নিয়ে রাস্তার মাঝখানে হাঁটছে।
সম্ভবত রাস্তা পার হচ্ছিল। ত্রয়ীর ভালোভাবে দেখতে যাবে তখনই ফোনের আলো নিভে আসে। ত্রয়ী একবার সুপ্তের মুখ পানে তাকায়, তারপর ফোনের দিকে দৃষ্টি সরিয়ে বাইরে তাকিয়ে ভাবে, কেন মনে হচ্ছে মেয়েটা আমি, কিন্তু এটা কি করে সম্ভব? বাড়িতে পৌঁছে রুমে আসতেই কালকে নিয়ে আসা বিড়াল ছানাটাকে সুপ্তের পায়ের কাছে ঘুরঘুর করতে করতে মিউ স্বরে ডাকছে। ত্রয়ী তার নাম দিয়েছে পিঙ্কু। বাচ্চাটা কাল থেকে শুধু শুয়ে থাকলেও তার সে বড্ড চঞ্চলতা প্রদর্শন করছে। সুপ্তের পায়ে গা ঘেঁষে অ্যাটেনশন পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু সুপ্ত পিঙ্কুকে ওর কাছে আসতে দেখলেই দ্রুত সে স্থান ত্যাগ করছে। অবশেষে পিঙ্কুকে ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে ত্রয়ী কোলে এনে ঘুম পাড়িয়ে ওর জন্য বানানো ঘরে খাবার রেখে দিয়েছে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে আবার সেই একই কাণ্ড। সুপ্ত বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল আর ত্রয়ী ছিল সুপ্তের পড়ার টেবিলে বসে বসে পড়ছিল ত্রয়ী। পিঙ্কুকে নিয়ে ওর পাশে রেখে দিয়েছিল ত্রয়ী, কিন্তু পাজি বাচ্চাটা কখন যেন সুপ্তের কাছে গিয়ে ফের মিউ মিউ করতে শুরু করে। ত্রয়ী ওর অবস্থা দেখে হতাশা হয়ে পিঙ্কুর কাণ্ড অবলোকন করে। যারা আমাদের পেছনে পাগল তাদের পাত্তা দিতে আমরা নারাজ, অথচ যাদের কাছে আমাদের একটুও মূল্য নেই আমরা তাদের পেছনেই দৌড়াবো। পিঙ্কুর অবস্থা হয়েছে এমন। ত্রয়ী সুপ্তের দিকে না তাকিয়ে বইয়ে মগ্ন থেকে শাসিয়ে বলে ওঠে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে দেখছেন না আপনি? তখন থেকে আপনার পেছনে ঘুরছে, একটু গায়ে হাত বুলিয়ে দিলে কি হাতে ফোসকা পড়বে আপনার? সুপ্ত ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে ত্রয়ীর দিকে তাকায়। মেয়েটা তার দিকে পিঠ ঘুরিয়ে বসা, লম্বা বেনুনি দুলছে একটু পরপর। পিঙ্কু ততক্ষণে সুপ্তের কোল দখল করে নিয়েছে। সুপ্ত ওর গায়ে সংকোচের সহিত আলতো করে হাত বুলায়। কিছুক্ষণ হাত বুলাতেই ঘুমিয়ে পড়ে পিঙ্কু। সুপ্ত তা দেখে স্মিত হাসে। ছোটবেলায় একবার বিড়ালের কামড় খাওয়ায় ইঞ্জেকশন দিতে হয়েছিল, সেই থেকে বিড়ালদের ধারে কাছেও ঘেঁষে না সে। বহু বছর পর আবার ছোট একটা বিড়ালের সংস্পর্শে এসে ভেতরে জমে থাকা ভয়ের অন্ত ঘটে। ত্রয়ী পাশ ফিরে একবার তাকিয়ে দেখে সুপ্ত মাথা নিচু করে পিঙ্কুর দিকে তাকিয়ে আছে। পিঙ্কুটা কি আদুরে ভাবে শুয়ে আছে সুপ্তের কোলে, কোলের উষ্ণতা পেয়ে। ত্রয়ী মৃদু হেসে ফের বইয়ে মনোযোগ দেয়। সুপ্ত এবার মাথা তুলে ত্রয়ীর পানে তাকায়। চোখে পড়ে হালকা চশমা পরাটা উপরের দিকে ঠেলে দিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, তুমি একটা বোবা প্রাণীর কষ্ট বুঝলে, অথচ এই অধম মনুষ্য যে কষ্ট পাচ্ছে সেটা বুঝলে না বধূ সাহেবা। পরদিন সকালে সকলে তাড়াতাড়ি উঠে রান্নাবান্নার কাজে লেগে পড়ে। ত্রয়ী শাশুড়ি আর কাকি শাশুড়ির কাজে এগিয়ে দেয়। ত্রয়ী রান্নাবান্না তেমন একটা পারে না বললেই চলে। ইন্টার লাইফ থেকে সে হোস্টেলের বাসিন্দা, এখন বিয়ের পর মুক্তি পেল সেখান থেকে। হোস্টেলের খাবার খাওয়ার দরুন রান্নাবান্না শিখার প্রয়োজন মনে করেনি সে। রান্না শেষ হলে ত্রয়ীকে রুমে গিয়ে তৈরি হতে আর মিনিকে তৈরি হতে বলেন মিসেস সুরিত। ত্রয়ী রুমে এসে গোসল সেরে তৈরি হয়ে নেয়। লাল সাদার মিশ্রণে একটা শাড়ি পরে নেয় সে। সাদা রঙের মাঝারি ঝুমকো পরে লোচনে কাজল লেপটে নেয়। ঠোঁট দুটো খয়েরি রঙের কৃত্রিমতায় রাঙায়। তারপর মাথায় খোপা করে ঘর থেকে বেরিয়ে আসে। দোতলার সিঁড়ি বেয়ে হাঁটতে থাকে ত্রয়ী। তারপর ড্রয়িং রুমে তাকাতেই সুপ্তকে দেখতে পায় ত্রয়ী। কালো রঙের টি শার্ট পরিহিত যুবকের হাতে মিষ্টান্নের বক্স, ঘামে ভিজে ঘাড়ের দিকে টি শার্ট শরীরের সাথে লেপটে। সুপ্ত রান্নাঘরে গেলে ত্রয়ী উকি দিয়েও তাকে দেখতে পায় না। তারপর ব্যর্থ দৃষ্টিতে তাকিয়ে মিনির দরজায় নক করে ত্রয়ী। মিনি বলে ওঠে, আরে ভাবি এসো এসো, অনুমতি নেওয়ার কি আছে, তুমি তো আমাদেরই ঘরের লোক। ত্রয়ী স্মিত হেসে মিনির রুমে প্রবেশ করে। তন্দ্রা আর মিনি বিছানায় বসে মোবাইল স্ক্রল করছিল। ত্রয়ী বিছানার নিকটে আসতেই মিনি বালিশের তলায় মোবাইল রেখে কিছু একটা শোনার প্রত্যাশায় ত্রয়ীর পানে আগ্রহ ভরে তাকায়। তখনই ত্রয়ী তার উদ্দেশ্যে বলে ওঠে, এখনো রেডি হতে শুরু করনি? ঘন্টা দেড়েকের মধ্যে তো পাত্রপক্ষ চলে আসবে। আরে ভাবি এই কথাটা শোনার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তোমরা বলার আগেই যদি রেডি হয়ে থাকতাম তবে তোমরা ভাবতে আমি বিয়ের জন্য পাগল হয়ে গেছি। এখন তো বলে দিয়েছো, আমি ফটাফট রেডি হয়ে আসছি। মিনির বলতে দেরি, কিন্তু ড্রেস নিয়ে বাথরুমে ঢুকতে দেরি হয় না। তার কাণ্ড দেখে ত্রয়ী মুখ টিপে হাসে। তাকে হাসতে দেখে তন্দ্রা বলে ওঠে, আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করি। ত্রয়ী তন্দ্রার পাশে বাবু হয়ে বসতে বসতে বলে, নিঃসংকোচে বলো। ওই দিন বেলাপুর সাথে ঝগড়া লাগার সময় ভাইয়া বলেছিল
তুমি শুধু মায়ের পছন্দ করা মেয়ে নও। তবে কি ভাইয়া আর তোমার মাঝে বিয়ের আগেও কিছু ছিল? আই মিন গোপন কিছু, যেমনটা মিনি আর ওকে যে আজকে দেখতে আসবে সেই ছেলেটার মাঝে আছে? ত্রয়ী বিস্মিত চোখে তন্দ্রার পানে চায়। তন্দ্রা ত্রয়ীর উত্তরের আশায় কৌতূহলী হয়ে তাকিয়ে, কিন্তু ত্রয়ী কোনো উত্তর না দিয়ে বলে ওঠে, সেদিন কি বলেছিল সুপ্ত? আমি শুধু ওনার মায়ের পছন্দ করা মেয়ে নই। তবে এর উত্তর কি দাঁড়ায় তন্দ্রা? উনি আমাকে আগে থেকেই চিনতেন? মিনিকে দেখতে আসা পাত্রের ছোট ভাইয়ের স্থানে ডাক্তার শয়নকে দেখে বেশ অবাক হয় ত্রয়ী। বা হাত তার শাড়ির আঁচলের সৌন্দর্য রক্ষায় কার্যরত, তাই ডান হাত কপাল চেপে ধরে ত্রয়ী। শয়নের দৃষ্টি এখনো তার দিকে পড়েনি, কেননা সে দোতলায় অবস্থানরত। নিজের পরিবেশ প্রত্যক্ষ করে তারপর মিনিকে পাত্রপক্ষের সামনে হাজির করানো হবে, তাই ত্রয়ী এদিকে উকি মারতে এসেছিল। ড্রয়িং রুমের সোফায় বসানো হয়েছে পাত্রের বাড়ি থেকে আসা লোকদেরকে। সামনে সাজিয়ে দেওয়া হয়েছে ফলমূল, মিষ্টি জাতীয় খাবার ও শরবত। আত্মীয়দের মাঝে বেশ কয়েকজন শরবত ও মিষ্টি খাওয়ার পর নিচ থেকে বেলা এসে খবর দেয় মিনিকে নিয়ে যেতে বলেছে। ত্রয়ী উকি দিয়ে এসে বিরক্ত মুখে এখানে বসেছিল। বেলাকে দেখে সোজা হয়ে বসে সে। তারপর বেলা মিনিকে নিচে নিয়ে যাওয়ার কথা বলতেই মিনি এসে এক প্রকার ত্রয়ীকে খামচে ধরে বলে ওঠে, আমি ত্রয়ী ভাবির সাথেই নিচে যাব, উনি মুরব্বী মানুষ। ত্রয়ী নিজেকে মুরব্বী ভেবে ভ্রু কুঁচকায়, তারপর করুণ স্বরে বলে ওঠে, না গেলে হবে না তন্দ্রা, বেলা ওদের সাথে যাও। মিনি দৃঢ় কণ্ঠে বলে ওঠে, না হবে না, আসো। কেন, তোমার কি মনে হয় আমরা তোমার থেকে বেশি মুরব্বী টাইপের? ওকে নিয়ে পাত্রপক্ষের সামনে যাবে, এতে এত ঢং করার কি আছে? আজব মহিলা। বেলার কটাক্ষ করে বলা কথা শুনে ত্রয়ীর করুণ চোখ মুখ মুহূর্তে বদলে যায়। এমনিতেই তার মতো যুবতী রমণীকে মুরব্বী বলে সম্বোধন করছে, তার উপর আবার বলা হচ্ছে সে ঢং করছে। ত্রয়ী কি এর উত্তর দিবে না? অবশ্যই দিবে। বার্থ সার্টিফিকেট ঘেটে দেখো বেলা কার বয়স বেশি। আর তুমি এমন ভাবে আমায় বয়স্ক মিন করছো যেন আমার বিয়ের বয়সী বাচ্চা কাচ্চা আছে। বার্থ সার্টিফিকেট ঘাটার কোনো প্রয়োজন আছে? আমার মুখের কথাই যথেষ্ট। অবশ্যই আমি তোমার থেকে ছোট। বেলার কথা শুনে তাচ্ছিল্য হেসে ত্রয়ী বলে, যে একবার জানে সামনের মানুষটা মিথ্যে কথা বলে, দ্বিতীয়বার তাকে কেবল বোকারাই বিশ্বাস করে। তারপর বসা থেকে উঠে দাঁড়ায় ত্রয়ী। মিনির হাতে আলতো করে ধরে দরজা খুলে তাকে নিয়ে বেরিয়ে আসে সে। ত্রয়ীর ইঙ্গিতপূর্ণ অপমানে বেলা থমথমে মুখে নিজেও ঘর থেকে বেরিয়ে আসে। ত্রয়ী মিনিকে পাত্রপক্ষের সামনে সোফায় বসিয়ে দেয়। তাকে দেখে মিসেস সুরিত বলে ওঠেন, আমার ছেলের বউ ও। শয়ন স্বাভাবিকভাবে তাকালেও ত্রয়ীকে দেখে থমকে রয়। সে যেন ভুল শুনেছে, তাই মিসেস সুরিদের উদ্দেশ্যে বলে ওঠে, ও আপনার ছেলের বউ? মিসেস সুরিদ মা উপর নিচ করে হ্যাঁ বোঝালে শয়নের মুখশ্রী কিছুটা বন্যির ভাষ্য মতে বাপ্পারাজের সেই বিখ্যাত কষ্টের ডায়লগের মতোই হয়। সে এটা বিশ্বাস করতে পারছে না। কালকে সুপ্ত যখন ত্রয়ীকে হাত ধরে টেনে নিয়ে এসেছিল, তখন সে ত্রয়ীর প্রেমিক টাইপ কিছু হবে বলে ধারণা করেছিল, কিন্তু স্বামী এটা তার ধারণার বাইরে ছিল। বা মিস্ত্রি, বা এটাই তবে তোমার হোস্টেল ছাড়ার কারণ, কেননা এখন তোমার থাকার পার্মানেন্ট জায়গা হয়ে গেছে। ত্রয়ী রান্নাঘরে এসেছিল সালাদ দিতে। সব টেবিলে সাজিয়ে দেওয়া হলেও এটা দিতে ভুলে গেছেন শাশুড়ি মা। সেটা লক্ষ্য করে ত্রয়ী আগেভাগে রান্নাঘরে চলে এসেছিল, কিন্তু এখানে পেছন পেছন যে শয়ন চলে আসতে পারে সেটা কল্পনা করেনি ত্রয়ী। তাই অবাক নয়ন নিয়ে পেছন ফিরে তাকায় ত্রয়ী। শাড়ি পরিহিত ত্রয়ীকে ভালো করে লক্ষ্য করে শয়ন মুগ্ধ হয়। যাকে এতদিন মনে মনে এরূপে দেখার বাসনা ছিল, তাকে অন্যজনের স্ত্রী হিসেবে কল্পিত রূপে দেখে বুকের ব্যথা অনুভূত হয় শয়নের। ত্রয়ীর পানে তাকিয়ে কণ্ঠে একদলা কষ্ট নিয়ে বলে ওঠে, অথচ আমার বাড়িতে এই রূপে দেখব বলে কল্পনা করে এসেছি এতদিন। আমাকে নিয়ে কল্পনা করুন, এটা তো আমি বলিনি। আর না এমন কোনো ইঙ্গিত করেছি যার দ্বারা বোঝায় আমি আপনাকে পছন্দ করি। দোষারোপমূলক কথাবার্তা বলবেন না একদম। নিজের উপর বিনা কারণে দোষ পড়ছে দেখে শক্ত কণ্ঠে জবান লাড়ে ত্রয়ী।
যেদিন থেকে ত্রয়ী বুঝেছে যারা আঘাত করার উদ্দেশ্যেই কথা বলে তাদেরকে কথাতেই ঘায়েল করতে হয়, সেদিন থেকে নিজের নামে শোনা একটা মিথ্যা অপশব্দও সে চুপচাপ সহন করে নেয়নি। কিন্তু তুমি তো বুঝতে আমি তোমাকে পছন্দ করি, তাহলে তখনই না করলে না কেন? কেননা আপনি মুখে স্বীকার না করলেও মনে মনে অপমানিত হতেন, হয়তো এটাও বলতেন। এটা তুমি ভাবলে কিভাবে রূপাঞ্জল? আমি তোমাকে নিয়ে এমনটা ভাবছি, কিন্তু আপনার তো বুঝে সরে যাওয়া উচিত ছিল যখন আপনার ক্লাসে একবার সকলের মাঝে থেকে বলেছিলাম নিজ কলেজের টিচাররা বড় হয়ে যাবে, এটা আমার পছন্দ না। এতটাও তো অবুঝ নন আপনি। ত্রয়ীর কথার যুক্তির গভীরতা পরখ শয়ন উত্তরে বলার মতো কিছু খুঁজে পায় না, ঠোঁট এলিয়ে হেসে বলে ওঠে, এত অ্যাটিটিউড তোমার তৈরি? অনলি এ স্ট্রং ম্যান ক্যান হ্যান্ডেল এ স্ট্রং ওম্যান, উইক ম্যান অলওয়েজ সে শি হ্যাজ অ্যাটিটিউড। আচমকা পুরুষালী কণ্ঠে উক্ত বাক্যখান ভেসে আসলে শয়ন চট করে পেছনে ফিরে চায়। সাদা শার্ট পরিহিত, কালো প্যান্ট পরিহিত সুদর্শন যুবকটি যে কালকে তার সাথে তর্ক করা যুবকটি, এটা এক দেখাতেই ধরে ফেলে শয়ন। সুপ্ত এসে শয়নের মুখোমুখি দাঁড়ায়, পকেটে এক হাত ঝুলিয়ে রেখে আরেক হাত শয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আই এম অ্যাডভোকেট সুপ্ত রেহনেওয়াজ, মিনির বড় ভাই, অ্যান্ড শি ইজ মাই মিসেস। আপনি পাত্রের ছোট ভাই, রাইট? শয়ন তাকে করা সূক্ষ্ম অপমান তাতে দাঁত চেপে হজম করে মেনে নিয়ে হ্যান্ডশেক করে। ত্রয়ী খেয়াল করে সুপ্ত শয়নকে আজকে প্রথম দেখছে এমন আচরণ করছে। আপনার জন্য সকলে ডাইনিংয়ে ওয়েট করছে, ইউ শুড গো নাও। শয়ন এক পলক ত্রয়ীর দিকে তাকিয়ে ডাইনিং এর উদ্দেশ্যে পা বাড়ায়। সে চলে যেতেই সুপ্ত ত্রয়ীকে ভালো করে অবলোকন করে, তারপর শান্ত কণ্ঠে বলে ওঠে, বাড়িতে কোনো পুরুষ মেহমান আসবে শুনলে যত পারো সিম্পল হয়ে থাকার চেষ্টা করবে। তারপর ত্রয়ীর কাছে এসে হাত থেকে সালাদ ভর্তি থালা নিয়ে বলে, তুমি রুমে যাও, ওরা চলে না যাওয়া অবধি নিচে আসবে না। তারপর সুপ্ত সালাদ নিয়ে নিজেই ডাইনিং এর উদ্দেশ্যে পা বাড়ায়। ত্রয়ী কিছুক্ষণ আশ্চর্য হয়ে তাকিয়ে থেকে ঠোঁট উল্টিয়ে ধীরে ধীরে দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। লোকজন চলে যাওয়ার পর সুপ্ত ঘরে আসে, ততক্ষণে বাইরে আলো ফুরিয়ে অন্ধকার হয়ে পড়েছে। দরজা লাগানোর আওয়াজ পেতেই ত্রয়ী দ্রুত বারান্দা থেকে রুমে এসে বলে, সুপ্ত আপনার ফোনটা একটু দেবেন? সুপ্ত পকেটে হাত দিয়ে ফোনটা সবে ড্রেসিং টেবিলের ওপর রাখতে যাচ্ছিল, ত্রয়ীর কথা শুনে পকেট থেকে খালি হাতে বের করে আনে কৌতূহলী সুধায়, কেন মিসেস? কারণ আপনার লক স্ক্রিনের পিকচারটা আমি দেখতে চাই। দিন না ফোনটা। ফোন কোথায় আপনার? বাট আই হ্যাভ এ কন্ডিশন। কন্ডিশন ভ্রু কুচকায় ত্রয়ী, তারপর জিজ্ঞেস করে, কি কন্ডিশন? আগে তুমি বলো রাজি কিনা। ত্রয়ী কিছু না ভেবেই বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ত্রয়ীর নিকট এই মুহূর্তে সেই রমণীর স্পষ্ট চেহারা দেখাতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তার সাথে মিশে আছে তার সকল প্রশ্নের উত্তর। সুপ্ত স্মিত হেসে পকেট থেকে ফোন বের করে একবার নিজেই স্ক্রিনে চোখ বুলায়, তারপর ত্রয়ীর দিকে বাড়িয়ে দেয়। ত্রয়ী ছো মেরে ফোনটা হাতে নিয়ে তাতে দৃষ্টি রাখে। কালকে দেখা অস্পষ্ট ছবিটা এই মুহূর্তে তার কাছে ভাসমান হয়ে ওঠে। লেমন কালার থ্রি পিস পরিহিতা রমণী আর কেউ নয় বরং সে। কোলে ইউনিফর্ম পরা একটা বাচ্চা মেয়ে, এক হাতে তাকে কোলে নিয়ে অপর হাত দেখিয়ে রাস্তা পারে ব্যস্ত সে। চুলের লম্বা বিনুনি এক সাইড করে সামনে এনে রাখা। ত্রয়ী অবাক হয়ে বলে, এটা তো 6 মাস আগের ঘটনা। এই ছবি আপনার কাছে কিভাবে? আপনি তো আমায় চেনেন 2 মাসের মতো হলো। সুপ্ত এতক্ষণ বুকে হাত গুজে মুগ্ধ নয়নে অর্ধাঙ্গিনীর অবাক নয়ন অবলোকন করছিল। ত্রয়ীর প্রশ্ন শেষ হতেই সে ত্রয়ীর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, আমি আমার শর্তটা বলিনি কিন্তু। আগে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। সুপ্ত চালাকি হেসে বলে ওঠে, আমার শর্ত হলো এটা নিয়ে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আর আমি এখন তোমাকে যা করতে বলবো তাই করতে হবে। ত্রয়ী সুপ্তের চালাকি দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে রয়, বলে ওঠে, আপনি আগে কেন শর্ত বলেন না? তুমি জিজ্ঞেসই করনি, আর আমি এখন যা বলবো তুমি তা করতে বাধ্য। সুপ্ত ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটি টিকলি বের করে এনে ত্রয়ীর রিক্ত সিথি ভরাট করে দেয়। তারপর ত্রয়ীর খোপা করা চুল খুলে দেয়। সুপ্তের এহেন কার্যে ত্রয়ী থেমে থেমে বলে ওঠে, এটা কি হলো? মনের ইচ্ছা পূরণ করে নিতে হয়,
তোমাকে যে রূপে দেখতে ইচ্ছা করবে আমি সেই রূপেই তোমার সাজাবো। আজ তোমার হাত পা বাঁধাবো, কেননা তুমি একবার বাধা দিলে বুঝে নিব ত্রয়ী মেহরোজ কথা দিয়ে কথা রাখতে জানে না। ত্রয়ী করুণ চোখে সুপ্তের দিকে চায়। এ কি মুসিবত! এই অসভ্য লোক আজ কি করবে কে জানে। কথাবার্তার ধরন কেমন অসুবিধে লাগছে। আজকে ত্রয়ী বুঝতে পারছে কেন এই লোক আজ অবধি একটা কেসও হারেনি। এতদিন কিছু না করলেও আজ উকিলি বিদ্যে প্রয়োগ করেছে ত্রয়ীর ওপর। সুপ্ত ফোনে কিছু একটা প্লে করে ত্রয়ীর মুখোমুখি এসে দাঁড়ায়। ভয়েরা ত্রয়ীর শিরদাঁড়ায় জড়ো হয়। আঁচল ধরে থাকা হাতটা মুঠো করে ফেলে সে। ত্রয়ীর ডান হাতের আঙুলে আঙুল পুড়ে দিলে বড় বড় চোখে সুপ্তের পানে চায় ত্রয়ী, কিন্তু সুপ্তের আরেক হাতের স্পর্শ তার উন্মুক্ত পেটে পড়তেই সমস্ত দেহ শিরশির করে ওঠে তার। বক্ষপটে শুরু হয় হৃদযন্ত্রের দ্রুত সংকোচন প্রসারণ। সুপ্ত ত্রয়ীকে টেনে কাছে এনে ফিসফিসিয়ে বলে ওঠে, লেটস ডান্স বধূ সাহেবা। কথা শেষ হতেই পুরুষালী সুন্দর স্বরে মুখরিত হয় কক্ষটি। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, পাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। লেটেস্ট সম্পূর্ণ অন্য ভার্সনে খাওয়া গানটায় ত্রয়ীকে নিয়ে সুপ্ত কাপল ডান্স শেষ করে। ত্রয়ী মুগ্ধ চোখে এক দৃষ্টিতে সুপ্তের পানে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে যেন সে কল্পনার জগতে প্রবেশ করে ফেলেছে। সেই সুন্দর পুরুষালী সুর, সুপ্তের স্পর্শ সব মিলিয়ে মুগ্ধ সে। তার হৃদযন্ত্রের সংকোচন প্রসারণ, কণ্ঠে তৈরি হওয়া কম্পন সুপ্তের প্রতি তার দুর্বলতা বাজেভাবে ইঙ্গিত করছে। গান শেষেও দুজন আঙুলে আঙুল পুড়ে এক দৃষ্টে তাকিয়ে আছে একে অপরের দিকে। ত্রয়ীর চোখের সমস্ত তেজ ধূলিসাৎ হয়ে মায়াময় হয়ে উঠেছে। সুপ্তের প্রগাঢ় চাহনি ঝলছে দিচ্ছে তাকে। কোমরের উপরে সুপ্তের স্পর্শ তাকে নাজুক করে তুলেছে। সুপ্ত হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, জানেন বধূ সাহেবা, 4 মাস আগে এটা আপনার উদ্দেশ্য রেকর্ড করি আমি। সুপ্তের কথাই ত্রয়ী অবাক হয়ে তাকায়, করুণ চোখে চেয়ে বলে ওঠে, কখন থেকে চেনেন আপনি আমায়? সুপ্ত বাঁকা হেসে বলে ওঠে, নো মোর কোশ্চেন, রিমেম্বার কি বলেছি আমি। ত্রয়ী আরো করুণ চোখে সুপ্তের পানে চায়। সুপ্ত ত্রয়ীকে লজ্জায় বাজেভাবে ফেলার জন্য বলে ওঠে, বউ, লেটস ক্রিয়েট সাম মোস্ট রোমান্টিক সিনস। সুপ্তের হাতের আঙুলের ভাঁজে ত্রয়ীর আঙুল আবদ্ধ। কোমরে সুপ্তের মোলায়েম স্পর্শ, দুজনের মাঝে 2 ইঞ্চি পরিমাণ ব্যবধান। ত্রয়ীর কাজল ঘেরা নেত্রদয়ে মুগ্ধতা লেপ্টে। সুপ্ত নামক শুদ্ধ পুরুষের শুদ্ধতায় সিক্ত তার হৃদয়। ত্রয়ী সুপ্তের চোখ বরাবর দৃষ্টি রেখে বলে, মিস্টার সুপ্ত রেহনওয়াজ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মোস্ট রোমান্টিক থিং ইন লাভ? সুপ্ত ত্রয়ীর দিকে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে ত্রয়ীকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর মন্ত্রমুগ্ধ ঘোর লাগা কণ্ঠে বলে, টেল মি হোয়াট। ত্রয়ী সুপ্তের গম্ভীর চোখ জোড়ায় দৃষ্টি রাখে। সুপ্তের সাথে এখন একদম লেপ্টে সে। শুকনো একটা ঢোক গিলে সে বলে ওঠে, দ্য আই কন্ট্যাক্ট। যখন দিবসের প্রারম্ভের শুরু, প্রকৃতিতে আধার নিঃশেষ হয়ে দিবাকরের দুটি ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে, সেই মুহূর্তে ঘুম ভাঙে ত্রয়ীর। তার কোমল দেহের ওপর ভারী অর্ধনগ্ন পুরুষের দেহ শুয়ে আছে বোধগম্য হতেই তড়াক করে চোখ মেলে তাকায় ত্রয়ী। অন্ধকারাচ্ছন্ন কক্ষটাতে বেলকনি থেকে আসা ক্ষীণ আলোয় কোনো কিছুই ভালোভাবে দৃশ্যমান নয়, কিন্তু ত্রয়ী ভয় পায় না, বরং লজ্জায় একাকার হয়ে আসে মন, অবশ হয়ে আসে দেহ। ত্রয়ী মস্তিষ্কে চাপ দিয়ে কালকে রাতের কথা মনে করে। সুপ্তের চোখের দিকে 5 সেকেন্ডের বেশি এক দৃষ্টে তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব হয়নি। লজ্জায় রক্তিম হয়ে উঠেছিল স্বর্ণাভ কপল। আচমকা তাকে কোলে তুলে নিয়েছিল সুপ্ত। ভারসাম্য রক্ষায় ত্রয়ী আঁকড়ে ধরেছিল সুপ্তের গলা। তবে প্রতিবারের ন্যায় রাগে কিংবা আক্রোশে ক্ষত সৃষ্টি করেনি, পরম যত্নে আলতোভাবে জড়িয়ে ধরেছিল স্বামীর গলা। প্রতিবারের ন্যায় অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেনি অর্ধাঙ্গের পানে। লাজে নিম্নমুখী হয়েছিল তার মুখশ্রী। সুপ্ত এসে পরম যত্নে বিছানায় শুইয়ে দেয় ত্রয়ীকে। তারপর নিজের অর্ধেক ভার ছেড়ে দিয়ে ত্রয়ীর উপর শুয়ে পড়ে সে।
অবাক হয়ে ত্রয়ী তার পানে তাকালে দুষ্টু হাসে সে। ত্রয়ীর মস্তিষ্কের সকল স্নায়ু উদ্দীপ্ত হয়ে জানালাই দেয় কি হতে চলেছে। হঠাৎ সুপ্তের বলিষ্ঠ হস্তদ্বয় ত্রয়ীর কোমল হাত নিজের দখলে নিয়ে নেয়। ত্রয়ী নেত্রখানা 2 সেকেন্ডের জন্য বন্ধ করেছিল। বিদ্যুতের গতিতে চোখ মেলে তাকায় সে। করুণ চোখে তাকিয়ে সুপ্তকে শব্দ ছাড়া প্রশ্ন করে কি হতে চলেছে। সুপ্ত মুচকি হেসে ত্রয়ীর দিকে এগোয়। তার চোখদ্বয় ত্রয়ীর মুখশ্রী জুড়ে বিচরণ করতে করতে ত্রয়ীর ঘন পাপড়ি ঘেরা চোখে এসে থামে। ত্রয়ী সুপ্তকে এভাবে কাছে আসতে দেখে শুকনো ঢোক গেলে সুপ্তের নিঃশ্বাস তার ওপর তীব্রভাবে আছড়ে পড়তেই চোখ খিচে বন্ধ এঁটে নেয়। সেকেন্ডের ব্যবধানেই ললাটের মধ্যেখানে সুপ্তের কালচে লালাভ ওষ্ঠদ্বয়ের গভীর স্পর্শ অনুভব করে সে। কালকের কথা মনে পড়তে এক দফা লাজে রাঙা হয় ত্রয়ী। তারপর সুপ্তকে সরিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। রাতে প্রচন্ড গরম লাগায় শার্ট খুলে ফেলে সুপ্ত। ত্রয়ী ফ্রেশ হয়ে এসে দেখে সুপ্ত খালি গায়ে উপর হয়ে ঘুমোচ্ছে। ফর্সা বলিষ্ঠ পিঠের দিকে ত্রয়ী কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর সূক্ষ্ম হেসে রুম থেকে বেরিয়ে আসে। কিচেনে এসে চা বসায় ত্রয়ী। পড়তে হবে তাকে এখন, তাই চোখে অবশিষ্ট থাকা সামান্য ঘুমটুকু দূর করার জন্য চা খাওয়া প্রয়োজন। চা হয়ে গেলে 2 কাপ চা ঢেলে ট্রেতে করে রুমের দিকে এগোয় ত্রয়ী। সুপ্ত তখনও ঘুমে। বাইরে ভালোভাবে আলো ফুটেছে সবে। সুপ্ত তখনও ঘুমে। ত্রয়ী কিছু না বলে 1 কাপ চা বিছানা বরাবর থাকা টি টেবিলে রেখে পড়ার টেবিলে বসে পড়ে। কিন্তু সুপ্তকে না ডাকলে চা ঠান্ডা হয়ে যাবে, তাই ত্রয়ী সুপ্তকে ডাকার জন্য পড়ার টেবিল ছেড়ে উঠবে। তখনই সুপ্ত বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে পা বাড়ায়। 10 মিনিট বাদে সুপ্ত একেবারে শাওয়ার নিয়ে বের হয়। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে আসতেই ত্রয়ী বলে ওঠে, বিছানার কাছের টেবিলটায় চা রাখা আছে আপনার জন্য, খেয়ে নিন নয়তো ঠান্ডা হয়ে যাবে। সুপ্ত ত্রয়ীর দিকে তাকিয়ে দেখে ত্রয়ী গালে 1 হাত দিয়ে বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে। সুপ্ত টি টেবিলে 1 কাপ চা দেখতে পায়। সে সচরাচর চা খায় না। সুপ্ত ত্রয়ীকে প্রশ্ন করে, তুমি বানিয়েছো? ত্রয়ীর হঠাৎ তেরা উত্তর দিয়ে বসে, এত সকালে তো আর বউ ছাড়া অন্য কেউ চা বানিয়ে দেবে না। সুপ্ত স্মিত হেসে বলে, আমার বউ হঠাৎ বউ বউ আচরণ করছে কেন? স্বামীর উপর করা সমস্ত আরোপ তুলে নিয়েছে। ত্রয়ী কিছু না বলে বইয়ে চোখ ডুবিয়ে রাখে। সুপ্ত বেলকনিতে এসে চায়ে চুমুক দেয়। সকালের সতেজ বাতাসে বউয়ের হাতের চায়ে চুমুক দিয়ে তার মনে হলো এই রমণীকে বধূ করতে বড্ড দেরি হয়ে গেল না তো। স্যার বাইরে আসুন, আপনার জামিন হয়ে গেছে। কনস্টেবলের কথায় চমকিত হয়ে তাকায় আরসালান। চুলগুলো লম্বা হয়ে যাওয়ায় চোখ অবধি ঢেকে রেখেছে সেগুলো। দাড়ি গোফে ঢেকেছে গৌরবর্ণ চেহারা। উপরোক্ত সংবাদটি শোনার পর ক্রূর হাসি ফোটে তার মুখে। ধীরে ধীরে সেল থেকে বের হয়ে আসে সে। জেলারের সাথে বাবা ফারহাদকে কথা বলতে দেখে তার দিকে এগিয়ে আসে সে। একমাত্র ছেলেকে জেল থেকে বের করতে পেরে ছেলের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসেন তিনি। কিন্তু আরসালানের মুখে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। সে বাবাকে এক পলক দেখে জেল থেকে বেরিয়ে আসে। বহুদিন পর সূর্যরশ্মি চোখে পড়তেই চোখ জ্বলে ওঠে তার। দ্রুত চোখ বন্ধ করে নেয় আরসালান। সময়ের সাথে আলোর তীব্রতা সয়ে আসে। তখনই একটা ফুলের মালা এসে তার গলায় পরিয়ে দেওয়া হয়। পাশেই ফারহাদ চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। অবশেষে ছেলেকে জেল থেকে বের হতে পেরেছে। আরসালান গলায় পরানো আর্টিফিশিয়াল ফুলের মালাটা খুলে ছুঁড়ে মারে দূরে। তাতে ফারহাদ চৌধুরীকে ভরকে ছেলের দিকে তাকান। আরসালান তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, অবশেষে বের করতে পারলেন, নয়তো আমি তো ভেবেছিলাম আপনার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু চিন্তার কিছু নেই, এবার আমি সব কিছুর প্রতিশোধ নিব। ক্লাস শেষে ত্রয়ী প্রতিদিন সুপ্তকে কলেজের গেটের সামনে পায়, কিন্তু আজ সুপ্তের কোনো খোঁজ নেই। আজ সকালেও ত্রয়ী রিক্সা করেই কলেজে এসেছিল। যদিও এর আগেও ত্রয়ী একা একা কলেজে এসেছিল, কিন্তু প্রতিদিন সুপ্তই তাকে বাড়িতে নিয়ে গেছে। তাই ত্রয়ী ভাবলো কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক। ফোন বের করে সুপ্তের নাম্বারে ডায়াল করে ত্রয়ী, কিন্তু কল রিসিভ হয় না। 2 বার ফোন করার পরও যখন রিসিভ হয় না, তখন থমথমে মুখে কিছুক্ষণ কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে ত্রয়ী। তারপর একটা রিক্সা ডেকে নিজেই বাসায় চলে আসে। ব্যালকনিতে আনমনে দাঁড়িয়েছিল ত্রয়ী। রাতের আকাশের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ দুটো। পরনের এখনো কলেজে পরে যাওয়া কমলা রঙের সালোয়ার কামিজ।
কলেজ থেকে এসে সে ড্রেস অবধি চেঞ্জ করেনি। কোনো এক বিষণ্ণতায় মন মস্তিষ্ক ছেয়ে গেছে। সুপ্ত কেন তার ফোন রিসিভ করলো না, এতটাই ব্যস্ত ছিল যে ত্রয়ীকে আজকে নিতে আসছে না সেটুকুও বলতে পারল না। গাড়ির আওয়াজে নিচে তাকায় ত্রয়ী। সুপ্তের গাড়ি দেখে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে মুখে। সুদর্শন পুরুষটি বেরিয়ে আসতেই চওড়া হয়ে আসে হাসি, কিন্তু সেটা মিলিয়ে যেতে 1 সেকেন্ডও লাগে না যখন দেখে বেলাও গাড়ি থেকে নেমে আসছে। হাতে অনেকগুলো ব্যাগ তার। সুপ্ত কিছু না বলে আগে আগে হেঁটে আসছে। ত্রয়ী দ্রুত নিচ থেকে দৃষ্টি সরায়। ব্যালকনি থেকে এসে পড়ার টেবিলে বসে রোবটের মতো। কিছুক্ষণের মধ্যে দরজা খোলার আওয়াজে ত্রয়ী বুঝতে পারে সুপ্ত এসেছে। কাভার থেকে অফ হোয়াইট রঙের টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ত্রয়ী আর চোখে সবটাই লক্ষ্য করে, অথচ এমন ভাব করে আছে যে সে পড়ার মাঝে ডুবে আছে। সুপ্ত ওয়াশরুম থেকে বেরিয়ে ত্রয়ীর দিকে একদণ্ড তাকিয়ে থেকে বিছানায় এসে বসে। ত্রয়ী খুব মনোযোগ দিয়ে পড়ছে ভেবে সে কিছু বলে না, চুপচাপ শুয়ে পড়ে। মাথা ব্যথায় আর টেকা যাচ্ছে না। ত্রয়ী হঠাৎ লক্ষ্য করে তার চোখ দিয়ে একের পর এক অশ্রুকণা বয়ে পড়ছে, আর সেগুলো শোষিত হয়ে বইয়ের পাতা ভিজিয়ে তুলছে। ত্রয়ীর আর চোখে সুপ্তের দিকে তাকিয়ে দেখে বিছানায় শুয়ে পড়েছে সে। ত্রয়ী হঠাৎ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। গাল বেয়ে পড়া অশ্রুদের অবহেলায় মুছে বেরিয়ে আসে রুম থেকে। নিজেকে কি ভাবেন উনি? যখন ইচ্ছে প্রাণের শরীর ন্যায় গুরুত্ব দিবে, আর মাঝে মাঝে এমন ব্যবহার করবে যেন ওনার ঘরে আমার কোনো অস্তিত্বই নেই। বিড়বিড় করতে করতে তন্দ্রার দরজায় নক করে ত্রয়ী। তন্দ্রা দরজা খুলে ত্রয়ীকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু জিজ্ঞেস না করে প্রথমে ঘরে প্রবেশ করতে বলে। ত্রয়ী রুমে প্রবেশ করে প্রথমে তন্দ্রাকে সোজা সাপটা জিজ্ঞেস করে, আজকে তোমার সাথে ঘুমালে তোমার কোনো সমস্যা হবে তন্দ্রা? না ভাবি, সমস্যা কেন হবে? কিন্তু তুমি ভাইয়াকে রেখে আমার সাথে ঘুমাবে? তুমি এই ধুরন্ধর মানুষটার কথা আমার সামনে বলবে না। তন্দ্রা ত্রয়ীর রাগান্বিত চেহারার দিকে চায়। মেয়েটা রাগে ফুঁসছে। নিশ্চয়ই বড়সড় কোনো ঝগড়া হয়েছে। তন্দ্রা মনের সন্দেহ দূর করার জন্য বলে, সুপ্ত ভাইয়ের সাথে তোমার কোনো ঝগড়া হয়েছে? ঝগড়া কেন হবে? ওনার তো আমার ফোন রিসিভ করার অবধি সময় নেই। আমার সাথে ঝগড়া করার সময় আছে আদৌ ওনার? কই, আমি তো ওনাকে বলিনি যে আমার প্রতিদিন কলেজে দিয়ে আসুন আমায়, নিয়ে আসুন আমায়। এতদিন ঢং দেখিয়ে নিয়ে এসছে, আর এখন অন্য কারোর জন্য উনি সেই সময় বের করতে পারে না। তন্দ্রা নিষ্পাপ মুখে ত্রয়ীর সব অভিযোগ শোনে। তারপর ঠোঁট টিপে হাসে অগোচরে। বেচারি বড্ড রেগে আছে। ত্রয়ী বলতে বলতে বিছানায় বসে পড়ে। মুখশ্রীতে অভিমানের ছাপ লেপটে। বারবার ঠোঁট চেপে নিছক আশা কান্না রোধ করার চেষ্টা করছে সে। তন্দ্রা কি বলবে ভেবে পায় না। সে চুপচাপ বসে বসে সব অবলোকন করতে থাকে। বরাবরই সে চুপচাপ স্বভাবের, খুব একটা কথা সে বলে না। ত্রয়ী হঠাৎ উঠে দাঁড়ায়। পিঙ্কুকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসছে বলে চলে যায়। তন্দ্রা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নেয়। তারপর হোয়াটসঅ্যাপে ভাইয়াকে ফটাফট মেসেজ করে কয়েকটা। ঘুমে আচ্ছন্ন সুপ্তের নিকট সেই মেসেজগুলো পৌঁছায় না। মাথা ব্যথায় কাবু হয়ে কিছুক্ষণের মাঝে গভীর ঘুমে তলিয়ে গেছে সে। ত্রয়ী থমথমে মেঘময় মুখশ্রীতে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে ডান দিকে তাকাতেই বিশাল আরশি দৃষ্টিগোচর হয়। তাতে প্রতিফলিত হয়েছে ঘুমন্ত এক সুদর্শন। কপালে হাত ঠেকিয়ে ঘুমিয়ে আছে সেই সুদর্শন যুবক। ত্রয়ী কিছুক্ষণ সেদিকে নিষ্পলক তাকিয়ে পিঙ্কুকে খোঁজে। পিঙ্কুর জন্য নির্ধারিত বাক্স নেই। ত্রয়ীর বজর বিছানার দিকে যেতেই দেখতে পায় শুভ্র রঙের ছোট প্রাণীটা সুপ্তের পায়ের নিকট শুয়ে আছে। ত্রয়ী অপ্রসন্ন মুখে বিছানার কাছে আসে। তারপর পিঙ্কুকে ঘুম থেকে তুলে খাবার খেতে দিতে দিতে বিড়বিড় করে বকা দেয়। সেই সূক্ষ্ম আওয়াজ কানে যেতেই সুপ্ত ঘুমের মাঝে স্মিত হেসে নড়বচড়ে হয়ে আবার ঘুমায়। খাওয়া শেষে পিঙ্কু আবার সুপ্তের কাছে এসে গুটিসুটি মেরে পা ঘেঁষে শুয়ে চোখ বোজে। ত্রয়ী কিছুক্ষণ চেয়ে থাকে, ভাবে অনেক কিছু, তারপর বলে, সকলের মনে প্রাপ্তির বাসনা জাগাতে যে পুরুষ সক্ষম, যে পুরুষকে পাওয়ার জন্য নারী হৃদয় উন্মুখ হয়ে থাকে, তাই স্ত্রী হওয়া কোনো সহজ বিষয় নয়। তারপর নিজ মুখ হয়ে তাচ্ছিল্য হাসে সে। নিজের ওপর সে তো শুধু মানুষটার উপর মুগ্ধ হয়েছিল, তবে কেন তাকে স্বয়ং স্বামী রূপে পাওয়ার পর এই যন্ত্রণা? কেন তার পাশে অন্য নারীর ছায়াও বিষ মনে হয়? কেন
ত্রয়ী দরজার কাছে পৌঁছতে সুপ্তের পানে চায়। তারপর হঠাৎ শক্ত কণ্ঠে বলে ওঠে, আপনি আর কখনো আমায় স্পেশাল ফিল করাবেন না উকিল সাহেব, কেননা তারপরে অবহেলার পাহাড়টা আমার সহ্য হবে না। অভিমানী রমণী দরজা আটকে চলে গেল, অথচ সে জানলই না অপর পাশের পুরুষটির সাধনার কথা, তাকে পাওয়ার সাধনার কথা। মাঝরাতে ঘুমের ঘোরে ত্রয়ীর সন্ধানে ব্যস্ত সুপ্তের হস্ত, কিন্তু প্রতিদিনকার মতো পাশে অতিকাঙ্ক্ষিত রমণীর দেহ সংস্পর্শে বনা পেতেই মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে তার। উঠে বসে ডাক লাগায়, ত্রয়ী। অন্ধকারাচ্ছন্ন কক্ষ থেকে কাঙ্ক্ষিত সেই কণ্ঠ ভেসে আসে না। সুপ্ত কপাল কুঁচকায়, বিছানা ছেড়ে উঠে দাঁড়াবে, তখনই পায়ের কাছে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে সে। ভালো করে তাকালেই দেখতে পায় তার বধূর অতি আদরের বিড়াল ছানা। সুপ্ত আস্তে করে সেটাকে হাতে নিয়ে বাক্সের মধ্যে রেখে আসে। বিছানায় ত্রয়ী নেই, ডাকের কোনো সাড়া নেই। সুপ্ত উঠে এসে ওয়াশরুমের সামনে দাঁড়ায়, সেখানেও নেই। কপালে বিস্তর ভাঁজ পড়ে সুপ্তের, চোখে মুখে পানি দিয়ে এসে ফোন হাতে নিতেই তন্দ্রার মেসেজ দৃষ্টিগোচর হয় তার। ভ্রু কুচকে সেটা ওপেন করতেই ভেসে ওঠে, শোনো ভাইয়া, ভাবি রাগ করে তোমার সাথে ঘুমিয়েছে। যাকে বিয়ে করার জন্য মায়ের কাছে বায়না করছিস তাকে ছাড়া রাতে ঘুমাতে পারবি না জানি, তাই আমার ঘরের দরজা খুলে রেখেছি, এসে নিয়ে যাস নিজের রাগিনীকে। সুপ্ত মেসেজ দেখে ফোন বিছানায় আশ্রে রুম থেকে বেরিয়ে পড়ে। ঘুমের মাঝে হঠাৎ ত্রয়ীর মনে হয় কেউ তাকে শূন্যে তুলে নিয়েছে। পেটে আর হাঁটুর উপরে পুরুষালী স্পর্শের ছোঁয়া। ত্রয়ীর নিকটে স্পর্শ অতি পরিচিত না হলেও অপরিচিত নয়। ত্রয়ী অনুভব করে তাকে শূন্যে তুলে চলতে শুরু করে দিয়েছে যুবকটি। ত্রয়ী অতি কষ্টে টেনে টুনে চোখ খুলল। দোতলায় আবছা আবছা আলোয় সুপ্তের গম্ভীর মুখশ্রী দৃশ্যমান হতেই পাগলা কুকুরের ন্যায় খেপে যায় ত্রয়ীর মন। ঘুম ফুরুট করে প্রস্থান করে। ত্রয়ীর হাত অজান্তেই সুপ্তের গলা আঁকড়েছিল। সেখানে ইচ্ছাকৃত নখের সাহায্যে চাপ প্রয়োগ করে ত্রয়ী তারপর বলে,